যা করা দরকার সেটি তারা করছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে যেহেতু তিনি অন্যায়ের বিরুদ্ধে আসলে সোচ্চার ছিলেন, তিনি অন্যায় বিপ্লবের কণ্ঠ ছিলেন, সেহেতু বিপ্লবী ছাত্র জনতা এবং গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসলে সারা দেশ থেকে কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করতে আসবেন। এবং সেই সাথে যেহেতু তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে তিনি যেহেতু কথা বলতেন, পরাজিত শক্তিরা তাকে শত্রু হিসেবে প্রকাশ্যে কিন্তু গুলি করে দিয়েছেন এবং এখানে যারা এসেছেন তারাই কিন্তু সেটি বলছেন। এবং সেই সাথে তারা এখানে যারা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমি দেখতে পেয়েছি যে যেহেতু জানাজার এখনো কিছুটা সময় বাকি আছে, সেহেতু এখানে বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ আছে তাদের সমাগম একটু কম দেখা যাচ্ছে। তবে তা কিছু বেলা বাড়তে বাড়তেই কিন্তু সেই সমাগমও আসলে কিছুটা বাড়বে। এবং এখন যেহেতু সার্বিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি যে এখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে যে বিজেপি, পুলিশ, সেনাবাহিনীর যে মোতায়েনের যে বিষয়টি, সেই বিষয়টিতে আসলে কিভাবে আসলে তার গাড়ি বহর আসলে গাড়ির যে এখানে হৃদরোগ ইনস্টিটিউট থেকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে আসবে, সেখানে সময় আসলে প্রস্তুতি কিভাবে থাকবে, এখানে যেহেতু উপদেষ্টারা থাকবেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন, সেটি আসলে সামনে বিজেপির মধ্যে তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। তো এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই ছিল সর্বশেষ খবর। আমরা সবাই হাদি হব, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা 47-এ আমাদের প্রথম আজাদী তৈরি করেছিলাম, সেই আজাদী আমরা রক্ষা করতে পারি নাই। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু। 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই প্রয়াত জুলাই আন্দোলনের এই অন্যতম তরুণ মুখ। হাদি ভাই ছিলেন জুলাইকে ধারণ করা অন্যতম একজন ব্যক্তি, যিনি দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে গিয়ে জুলাইকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ডিসেম্বরের 1 তারিখ থেকে গতকালকে পর্যন্ত, মানে এই 10 দিন, ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 ডিসেম্বর আমার কাছে কত টাকা আসলো এই হিসাবটা আমি আপনাদেরকে এখন দিব। এবং আজকে থেকে আপনারা যেই টাকাটা আমাকে পাঠাবেন তফসিল হয়ে যাওয়ার পর থেকে, সেইখান থেকে আমরা 25 লাখ টাকা আসা পর্যন্ত কাউন্ট করব। এরপর যেহেতু অনেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতে চান, এই জন্য না নিলে কষ্ট পাবেন। এটা টাকার জন্য না, এটা এঙ্গেজমেন্ট। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত মানুষের। কাজী নজরুল এই কবিতাটা আপনি হাদির জন্যই লিখেছিলেন। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঘূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ। তো ব্যাপার যেটা হলো, যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম, নাম বললে অনেকেই চিনবেন, উনি বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবীর ওয়াইফ, দুজনেই বুদ্ধিজীবী। তো পুরো ক্লাসে 280 জন, তখন আমরা সেকশন ভাগ হয় নাই, আমার মাথায় টুপি আর 3-4 জন। তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে, এই হেফাজত দ্বারা, মানে আমাকে করে বলল। তো আমার ভীষণভাবে মনে আছে, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির, কারণ তখন তিনি জেন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডো নিয়ে পড়াচ্ছিলেন। তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম। তো এরপরও আমি একটা কথা বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে, খুব অল্প মানুষ হলেও এটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে। তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে 2-3 দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন, মানে একদিন আমরা বড় মিটিং করছি, বলছে ভিতরে কে? আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির।
এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত। এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না, বা এখনও আমরা তো ম্যাচিউর না, কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টিটি নষ্ট করে ফেলতে চায় মানুষ, সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি, আল্লাহ সহজ করেন। যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে, আবারও আমি বলি, হেফাজতের 13 দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, আমার অনেক আপত্তি আছে। এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম, প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা। এই বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। যারা সামনে বসে আছেন প্রত্যেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। যেহেতু ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স নাম শুনে বোঝা যাচ্ছে যে ওনারা অনেকগুলো স্টেক হোল্ডার এখানে একসাথে একটা ভালো মুভ করবার চেষ্টা করবেন। তো আমার মনে হয় যে আপা যেটা সিসি ক্যামেরার কথা একটু আগে বলেছেন, গত একটা প্রোগ্রামে আমি সিসি ক্যামেরার কথা বলে তো এটা প্রচুর জায়গায় বিভিন্ন আলাপ হয়েছে। তো অফকোর্স সিসি ক্যামেরা মানে ভাবতেও কেমন লাগে যে 200 কোটি টাকার জন্য, মানে এটা বলাটা খারাপ, তারপরে বলি যে 200 কোটি টাকার জন্য যদি সিসি ক্যামেরা না হয়, ইলেকশন কমিশন চাইলে খয়রাত করতে পারে, আমরা খয়রাত ম্যানেজ করে দেব। এই খয়রাতটা আমরা খারাপ অর্থে বলি না, বৃহত্তর বরিশালে দান সৎকারে খয়রাত বলে, আরবি খয়রাত কল্যাণ কামনা থেকে আসছে, আমরা যারা ভিক্ষাবৃত্তি বলি। প্রবাসীরা চাইলে এই 200 কোটি টাকার সিসি ক্যামেরা দেশের জন্য এমনি দিয়ে দিবে, যারা লিমিটেড শাটডাউন করে নতুন বাংলাদেশ এসেছে। তো যদি তাদের পয়সার সমস্যা হয়, নিয়ত সহি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু ব্যাপার হলো এই সিসি ক্যামেরাটা তারা অপারেট করবে কিনা। আর সিসি ক্যামেরা ইনস্টল করতে গিয়ে যদি সময় লাগে, তাহলে ইনস্টল করতে কিয়ামত পর্যন্ত লাগলে কিয়ামতের দিন ইলেকশন হবে, তার আগে ইলেকশনের দরকার নাই। মানে ব্যাপার হলো আপনি আবারও একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করবেন, এবং সেই নির্বাচনে আপনি কারো না কারো সুবিধা দিয়ে পরবর্তীতে বয়স 70 হয়ে যাওয়ার পরেও সাবেক সচিব আপনি আবার একটা চুক্তিভিত্তিক নিয়োগে একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন, এই হলো ধান্দা। তো সচিবদের ব্যাপারে আল্লাহ তো আপনাদেরকে অনেক বড় বানাইছে, আমরা তো আপনাদের নাতিদের বয়সী অনেকের। তো আপনারা মানে বাংলাদেশের সমস্যাটা হলো একজন মানুষের জীবনে কত টাকা দরকার, এইটা জীবনে আমাদেরকে স্কুল কলেজে কোনোদিন শেখানো হয় না। মানে কয় টাকা দরকার, আমাদের বড়লোক হইতে হবে, কিন্তু আমাদের ঠিক কতটুকুন টাকা হইলে একটা ভালো লাইফ লিড করা যাবে, সেই টাকাটা ঠিকমতো খরচ করা যাবে, এইটা আমাদের শেখানো হয় না। আর এই জন্য হলো আমাদের এই যে একটু স্পেশাল যেটা খ্যাপ বলে আর কি, কখনো নির্বাচন কমিশনে গিয়া বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গিয়ে খ্যাপ দিয়া পরবর্তী রাজনৈতিক সরকারের মাধ্যমে আমরা এই কাজগুলো আদায় করি। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, যেটা চাইলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এই ব্যাপারে একটু কাজ করতে পারে। আপনারা জানেন যে 25 লক্ষ টাকা ধরা হয়েছে, প্রত্যেক প্রার্থী খরচ করতে পারবে, অথবা প্রার্থী প্রতি 10 টাকা। তো আমার কথা হলো যে ধরেন এই যে 25 লক্ষ টাকা একজন খরচ করবে, কয় টাকা করলো বা করলো না, এইটা ধরার প্রক্রিয়াটাকে, এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে? ধরেন একজনে 25 কোটি টাকা খরচ করলো, তো এরপরে আপনি সেইটা কোন উপায়ে প্রমাণ করবেন? সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না, সে তো কিভাবে দিবে? এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করেছে, এরপর কি আপনি তার এমপি পদ বাতিল করতে পারবেন? তো এইটা আসলে সম্ভব না। এইটা না করে বরং কি কি করতে পারবে না এইটা আপনি তাকে বলে দেন। শুধু একটা বলি যে এই যে গত পরশু আমাদের এক বড় ভাই বললো যে শাহবাগে বিলবোর্ডটা খালি, তুমি 1 সপ্তাহ ওখানে ক্যাম্পেইন করো, আমি এটা তোমার হায়ার করে দিব। এরপরে শাহবাগ তো দূরের কথা, ঢাকা 8-এর মধ্যে যতগুলো বিলবোর্ড আছে আমরা গিয়ে গিয়ে ফোন দিচ্ছি, বলে এটা তো একজন বড় প্রার্থী অনেক আগে থেকে বুকিং দিয়ে দিচ্ছেন, তিনি পেও করতেছেন কিন্তু বিজ্ঞাপনও দিচ্ছেন না, যেদিন লাগবে সেদিন বিজ্ঞাপন দিবে। মানে খুব আনন্দ যে একটা আমরা মানে বিলবোর্ড আমরা দিতেও পারবো না, কিন্তু অন্য কেউ সবগুলো বুকিং করে রাখছে আরো 1 মাস আগে থেকে। তো ইলেকশন কমিশন এটাকে ঠিক কোন প্রসেসের মধ্যে দিয়ে ধরবে? তা আমি ইলেকশন ওয়ার্কিং ফোর্সকে প্লিজ রিকোয়েস্ট করি যে এইটাকে নিয়ে, যে আসলে টাকার লিমিটেশন না, যে বরং এটা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরা যায়। আর ম্যাডাম একটা কথা বলছিলেন, এটা আমি জাস্ট 1 মিনিটে বলি, যে স্যারও বলছিলেন যে সহিষ্ণু আচরণ করবে সকল প্রার্থী, এইটা আসলে কেউ কোনোদিন করবে না। ইভেন বিদেশে গেলেও কেউ করে না, আইনের বাধ্যবাধকতার কারণে করে। আমি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সিঙ্গাপুর গেছি, বাংলাদেশের একটা কোম্পানির এমডি আমার সাথে ছিল, দেখলাম বিড়ি খাচ্ছে তখন তিনি, তখন ওই জোনের মধ্যে গিয়ে এর বাইরে খেলি জরিমানা, এবং দেশের প্রচুর সমালোচনা করলেন, দেশে আইন নেই, শৃঙ্খলা নাই। তার সাথে যখন আমি বাংলাদেশে ব্যাক করলাম, উনি লাউঞ্জে বসে বিড়ি ধরাই ফেললেন। আমি বললাম